ঠিক আছে, ভালো হবে। সো এখন আরেকটা জিনিস চিন্তা করো, আমাদের যে আশেপাশে যে পপুলেশন এটা কি করছে, আগে থেকে ইনক্রিজ করছে না? এখন পপুলেশন যদি ইনক্রিজ করে তাহলে কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্টটা কী হবে, আরও বেশি বেড়ে যাবে, ঠিক না? ওকে, বেশি করে এক্সেল করবে। এটা এটা লেখা লাগবে না, যেহেতু 2 মার্ক দিচ্ছে তো 3 নম্বর পয়েন্টে এটা লেখা লাগবে না, ঠিক আছে? এটা মার্কিং পয়েন্টেই আছে, বুঝছো কেন? সাজেস্ট ওয়াই উইন্ড ডাইরেকশন অ্যান্ড স্পিড আর মেজার্ড ইন ফেস প্লটস, লাইন নাম্বার 7 অ্যান্ড লাইন নাম্বার 8, ঠিক আছে? আচ্ছা, বলছে কি উইন্ড ডিরেকশন আর স্পিডটা মেজার করার একটা ইউনিটে, রাইট? ফেস প্লটস, দেখি ওই যে দেখি তোমার লাইন নাম্বার কত বলছে, 7 আর 8, রাইট? আমরা ওই যে 5 নাম্বার থেকে পড়ি, ওই যে টিপিক্যাল ফেস প্লট পাইছো? এ টিপিক্যাল ফেস প্লট ইজ সার্কুলার। ফেস প্লটের ফুল ফর্ম কি? ফ্রি এয়ার কার্বন ডাইঅক্সাইড এনরিচ ফেস, ফ্রি এয়ার কার্বন ডাইঅক্সাইড এনরিচ, এটাকে বলা হয় ফেস। ইজ ওয়েন সায়েন্টিস্ট ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য এয়ার, যখন সায়েন্টিস্টরা কার্বন ডাইঅক্সাইডের এমন কি করবে, এয়ারের মধ্যে বাড়ায় দিবে, ইন দ্য এয়ার সারাউন্ডিং ক্রপ প্ল্যান্টস, সারাউন্ডিং দ্য ক্রপ প্ল্যান্টস। ক্রপ প্ল্যান্টসের জন্য অবশ্যই এটা বেটার নাকি? বেটার না? তুমি চিন্তা করো যে একটা প্ল্যান্টের জন্য কার্বন ডাইঅক্সাইড কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক না? বিকজ নাহলে কিন্তু ফটোসিনথেসিস হবে না। এ টিপিক্যাল ফেস প্ল্যান ইজ সার্কুলার অ্যান্ড সারাউন্ডেড বাই আ রিং অফ পাইপ। আচ্ছা, একটা ফেস প্লট হচ্ছে তোমার সার্কুলার হয় আর সারাউন্ড থাকে কি, এই যে পিকচারে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? দিস পাইপ রিলিজেস কার্বন ডাইঅক্সাইড অ্যাট দ্য বেস অফ দ্য প্ল্যান্ট। আচ্ছা, বেস মানে কি জানো? একদম নিচে। সো এগুলা কি করে যে অ্যাট দ্য বেস অফ দ্য প্ল্যান্ট ওরা কি করবে, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে, অ্যান্ড অল দ্য ওয়ে টু দ্য টপ অফ দ্য প্ল্যান্ট। মানে দুই সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করবে, উপর থেকেও এবং নিচে থেকেও। উইন্ড ডাইরেকশন, wind speed and carbon dioxide concentration are measured at the center of each plot, মানে প্রত্যেকটা প্লটের সেন্টারে মেজার করা হয়। এ কম্পিউটার ইউজ দিস ইনফরমেশন টু মেনটেন হাই কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? কিন্তু তোমাকে কি বলছে এটা বুঝছো? বলছে হচ্ছে তোমার দুইটা পার্ট আছে, একটা বেস আর একটা হচ্ছে টপ, দুই দিক দিয়ে তোমার কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়। এরপরে উইন্ড ডাইরেকশন, তারপর উইন্ড স্পিড আর কার্বন ডাইঅক্সাইড যে কনসেন্ট্রেশন এটা মেজার করা হয় এই যে ফেস প্লটটা আছে না, ফেস প্লটের সেন্টার থেকে, যেটা মেজার করার জন্য একটা কম্পিউটার লাগবে। এই কম্পিউটার ইউজেস দিস ইনফরমেশন টু মেনটেন আ হাই কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড। আর কম্পিউটারটা ইউজ করে দেখে যে কনসেন্ট্রেশন হাই আছে নাকি না। কারণ তুমি চাও কি, মনে করো এখানে একটা সার্টেন ক্রপ আছে, ঠিক আছে? এখন এই ক্রপের জন্য আমার বেশি করে কার্বন ডাইঅক্সাইড লাগবে, তো কার্বন ডাইঅক্সাইডের জন্য আমি কি করব, একদম সার্কুলার ওয়েতে পাইপ অ্যাটাচ করলাম, করার পরে পাইপগুলো থেকে কি বের হবে, কার্বন ডাইঅক্সাইড বের হবে না, রাইট? উপর থেকেও বের হবে বা নিচে থেকেও বের হবে। অ্যান্ড আমি একটা কম্পিউটার ইউজ করবো, অ্যান্ড কম্পিউটারটা একদম ভালোভাবে এমনভাবে অ্যাটাচ করা হবে যেন কম্পিউটারটা ডাটা লগার হিসাবে কাজ করতে পারে। ফিজিক্সে পড়ছো যে ওইটা থেকে দেখবো আমরা কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইডটাকে আমি মেনটেন করতে পারছি নাকি না, বুঝতে পারছি? ওকে, সো এখন তোমাকে চাইছে কি, এখানে বলছে সাজেস্ট ওয়াই উইন্ড ডাইরেকশন অ্যান্ড স্পিড আর মেজার্ড ইন ফেস প্লট। কেন তোমার উইন্ড ডাইরেকশন আবার স্পিডও ফেস প্লটে মেজার করা হয়, ঠিক আছে? আচ্ছা, কারণ এখান থেকে যদি একটা লজিক্যাল এক্সপ্লেনেশন দিতে চাই তাহলে জিনিসটা বুঝতে পারবা। ফেস প্লটে মেজার করা হয় বিকজ ফেস প্লটের মধ্যে যে কম্পিউটার আছে, হ্যাঁ, কম্পিউটারটা আছে না, কম্পিউটারটা কি করতে পারে, তোমার কার্বন ডাইঅক্সাইডের যে কনসেন্ট্রেশন এটা কি করতে পারবে, মেনটেন করতে পারবে, বুঝতে পারছো? কারণ আমরা দেখলাম না, এখানেই তো হিন্টটা দিয়ে দিচ্ছে, মানে বেশি নাকি কম এটা দেখতে হবে। তুমি তুমি কি চাবা, বেশি কার্বন ডাইঅক্সাইড থাকুক নাকি কম? বেশি থাকুক। তাহলে এখানে লেখো সো দ্যাট দ্য কম্পিউটার ক্যান মেনটেন দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, বুঝতে পারছো? শিওর? হাই কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড, মানে মেনটেন বলাই বলতে ওটাই বুঝায়, ঠিক আছে? ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে ব্যাপারটা নিয়ে? ওকে,
Scientists conclude that phase experiments are more useful than experiments in glass houses. তোমাকে এখন সায়েন্টিস্ট কি কনক্লুড করছে যে ফেস এক্সপেরিমেন্ট যেটা সেটা আরও বেশি ইউজফুল দেন তোমার গ্লাস হাউসের থেকে। আমরা দেখছি ফেস এক্সপেরিমেন্টের মধ্যে কি হয়, ডিরেক্টলি কার্বন ডাইঅক্সাইডটা আমরা কন্ট্রোল করতে পারতেছি, কিন্তু গ্লাস হাউসের মধ্যে আমরা যদিও এখনো লাইনটা পড়িনি, গ্লাস হাউসের মধ্যে তোমার সব মোটামুটি অনেক কিছুই কী করা যায়, কন্ট্রোল করা যায়। তাও দেখি লাইন নাম্বার 11 থেকে 15 পর্যন্ত কি বলছে, 10 থেকে পড়ি ওই যে পুরো প্যারাটা। প্ল্যান্টস ডু নট জাস্ট রেসপন্ড টু ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। খেয়াল করো, এখানেই কিন্তু পয়েন্টটা ফার্স্টে থেকে দেওয়া শুরু করছে। প্ল্যান্টস কিন্তু শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড নিয়েই কিন্তু ডিল করে না, দে ক্যান অলসো চেঞ্জ দ্য কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড বাই ইনক্রিজিং দ্য অ্যামাউন্ট দে অ্যাবজর্ব। গাট সেল, মনে আছে গাট সেলের মাঝখানে যে স্টোমাটা থাকে, স্টোমাটা ওপেনিংটাই তো মেইন, যত বেশি ওপেনিং থাকবে তত বেশি করে কার্বন ডাইঅক্সাইড এন্টার করতে পারবে, গ্যাস এক্সচেঞ্জ হতে পারবে আর কি। Much of what we used to know about plants' responses to rising carbon dioxide came from studies in glass houses. However, in phase experiment, the effect of increasing carbon dioxide can be studied in natural environment. This should provide a better idea of how plants and ecosystem will respond to higher global concentration of carbon dioxide. তার মানে তোমার ফেস এক্সপেরিমেন্ট, ফেস প্লট দিয়ে যেটা আমরা করতে পারবো সেটা কিন্তু আমরা গ্লাস হাউস দিয়ে তেমন করতে পারবো না। আবার গ্লাস হাউসের মধ্যে যে জিনিসগুলো করতে পারবো ওগুলো আবার ফেস প্লটের মধ্যে দিয়ে করতে পারবো না। যেমন ফার্স্টের লাইনটাই তো খেয়াল করছিলাম, লাইন নাম্বার 10, যে প্ল্যান্ট শুধুমাত্র কিন্তু কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইডের উপরেই ডিপেন্ড করে না, আর কি কির উপর ডিপেন্ড করে চিন্তা করতো। হ্যাঁ, এটা তো আছে, আরও অনেক কিছু আছে, ফ্যাক্টরস লাইট, অ্যামাউন্ট অফ ওয়াটার, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো কিন্তু ম্যাটার করবে, যে কতটুকু কী করবে, যে অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাবজর্ব হইতেছে বা কতটুকু হচ্ছে তোমার কি বলে সানলাইট প্রোভাইড হইতেছে, এগুলো কিন্তু ম্যাটার করবে। এটা বললো। এখন ইভালুয়েট দিস কনক্লুশন, তোমাকে এখন কনক্লুশনটাকে ইভালুয়েট করতে বলছে, ঠিক আছে। সো তুমি ফার্স্টে বলবো হচ্ছে কি এখানে যে দ্য গ্লাস হাউস ক্যান মেনটেন, the glass house can maintain the temperature। আচ্ছা, এইভাবে স্টার্ট করে না, সরি একটু মুছে দাও, মাই ব্যাড, আমি ভুল করছিলাম। ইভালুয়েট বলছো না, এটা ইভালুয়েট বলছো তো, তার মানে তোমাকে এখানে ইভালুয়েট যখন বলছে, ইভালুয়েট দিস কনক্লুশন, তার মানে তোমার এই যে কনক্লুশনটা যেটা বলছে ওটা নিয়ে আইদার পক্ষে বলতে হবে, আবার বিপক্ষে বলতে হবে, দেন কনক্লুশনে যেতে হবে আর কি। তোমাকে সায়েন্টিস্টরা কি কনক্লুড করছে, যে ফেস এক্সপেরিমেন্টটা বেশি ইউজফুল দেন এক্সপেরিমেন্টস ইন গ্লাস হাউস। তাহলে বলো যে ফেস এক্সপেরিমেন্টস আর মোর, মানে ফেস এক্সপেরিমেন্ট বলছে না, কনক্লুড করছে না যে ফেস এক্সপেরিমেন্টে কি বেশি লাইক কি বলে ভ্যালিড, এটা বুঝাইছে, রাইট। সো আমরা লিখি দ্য ফেস এক্সপেরিমেন্ট ইজ মোর ভ্যালিড when it comes to the natural world। ওই যে আমরা একটু আগে দেখছিলাম না প্যারাগ্রাফের মধ্যে যখন বলছে যে ন্যাচারাল ওয়ার্ল্ডের সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই, ফেস প্লটটাই সবচেয়ে বেশি এফেক্টিভ, which can be used world, which can be used to see how an ecosystem নিয়ে বলছে, যদিও how an ecosystem বলতে গাছপালাই বুঝাইছে এখানে, ঠিক আছে। গাছপালা এক্সেপ্টেড যেগুলো আছে, কারণ কার্বন ডাইঅক্সাইডের কারণে তো সব কিছু ইফেক্ট হবে, রাইট। হ্যাঁ, তুমি চাইলে ইকোসিস্টেমে লিখতে পারো, অথবা তুমি বলতে পারো যে হাউ ডিফারেন্ট প্ল্যান্টস will be affected by the concentration of the carbon dioxide। তুমি বলতে পারো যে প্ল্যান্ট নিয়েও বলতে পারো, ইকোসিস্টেম ওয়ার্ডটা ইউজ করতে পারো, বা ডিফারেন্ট প্ল্যান্ট ওয়ার্ডটা ইউজ করতে পারো, যে কার্বন ডাইঅক্সাইড এটা কেন স্টাডি করছে। এখন আমার কোশ্চেন হলো ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টাডি দিস টাইপ অফ স্টাফ, বিকজ তুমি চিন্তা করো যে আজকে যে গাছটা আছে, আজ থেকে কিন্তু 10 বছর পর বা 20 বছর পর কিন্তু সেম গাছটা থাকবে না সামহাউ। কেন থাকবে না? বিকজ অফ দ্য লাইক
ভেরি গুড ইভলিউশন, ওটা আরও যদিও দেরিতে যা হবে, বাট ওটার তেমন এফেক্ট আসবে না ইন টার্মস অফ গাছের জন্য এত চেঞ্জেস আসে না। বাট দ্য ফ্যাক্ট ইজ গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা যদি চিন্তা করি, যে গাছ তোমার লাইক কম টেম্পারেচার হইতে পারে, ওই গাছগুলো কি পরে যে হইতে পারবে? যত দিন যাচ্ছে তত ওয়ার্ল্ডের টেম্পারেচার কি করতেছে? ইনক্রিজ করতেছে, আমরা যেটা দেখতেছি, রাইট? এটা ইনক্রিজ করতেছে অ্যান্ড উই ক্যানট স্টপ ইট, ঠিক না? এটা ন্যাচারালি হইতেছে, পোলার আইস ক্যাপ মেল্ট করতেছে অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টারগুলো ওয়েট করতেছে আর কি ফিউচারদের জন্য। সো এই জিনিসগুলো বুঝতে পারছো? সো ওরা দেখতে যাচ্ছে এই এক্সপেরিমেন্ট করে যে কোন কোন প্ল্যান্টসগুলো বা কোন কোন প্ল্যান্টসগুলো সার্ভাইভ করতে পারে যখন বেশি কার্বন ডাইঅক্সাইড থাকে। এখন বলতে পারো স্যার, আচ্ছা বেশি কার্বন ডাইঅক্সাইড থাকলে আবার টেম্পারেচারের সাথে কি তুলনা, রাইট? আমি বলি, যদিও এখান থেকে আমরা ফেস প্লট এক্সপেরিমেন্ট থেকে কি টেম্পারেচার নিয়ে কিছু বলতে পারতেছি না, তাহলে এটা একটা ড্রব্যাক না, রাইট? গ্লাস হাউসে কি টেম্পারেচার কন্ট্রোল করতে পারতেছে না, ঠিক না? মানে যে কোনো টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো, কিন্তু আমরা ফেস প্লটে এটা করতে পারবো না। দো হ্যাঁ, দো দ্য ফেস প্লট না না গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে। দো ইন দ্য এক্সপেরিমেন্ট অফ ফেস প্লট temperature cannot be controlled. Plot. The temperature cannot be controlled. বুঝতে পারছো? কোথায় কন্ট্রোল করা যাবে? গ্লাস হাউসে করা যাবে। আচ্ছা, explain why an increase in carbon dioxide concentration would lead to an increase in the rate of photosynthesis. এখন তোমাকে জিজ্ঞেস করছে কেন তোমার কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ করলে হ্যাঁ, তোমাকে এখন জিজ্ঞেস করছে কি, দেখো ডি নাম্বারটা একটু দেখো। ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড মানে কি? বেশি করে কার্বন ডাইঅক্সাইড উইল রিঅ্যাক্ট উইথ ওয়াটার টু ফর্ম মোর গ্লুকোজ, নাকি? এই যে বুঝতে পারতেছো? তাহলে আমরা বলবো কি যে increase in carbon dioxide concentration means more carbon dioxide will be converted to, বা যেটা ইজি, more carbon dioxide will react, বলো হ্যাঁ, ইচ্ছা সমস্যা নেই, একই জিনিস। হ্যাঁ, বুঝছো? ক্লিয়ার? Describe an experiment to estimate the rate of water loss from a plant. আচ্ছা, এটা আমি দেখাবো, এটা একটু মার্ক করে রাখো, এটা ছবি সহ দেখাতে হবে, ঠিক আছে? ভাঁজ করে রাখো এটা, হ্যাঁ লেটার লিখে ভাঁজ করো, মানে আমরা এই পেপারটা শেষ করার পর এটা দেখাবো, ঠিক আছে? এটার জন্য একটা এক্সপেরিমেন্টালের দেব, শীট দেব। ওকে, এফ নাম্বারটা দেখছো? এফ নাম্বারটা কি বলছে? এফ নাম্বারে দেখি কি বলে। Plants respond by changing how open their stomata are as a compromise, which is line number 21 to line number 22. লাইন নাম্বার 21 থেকে লাইন নাম্বার 22 তে কি বলছে দেখি। এই যে লাইন নাম্বার 21 মানে 20 থেকে পড়ি। ওপেন স্টোমাটা অ্যালাউ কার্বন ডাইঅক্সাইড হারাই গেল টু ডিফিউজ ইনটু লিভ ফর ফটোসিনথেসিস। আচ্ছা, বাট অলসো অ্যালাউ ওয়াটার টু স্কেপ ফ্রম দ্য লিভ।
plant respond by changing how open their stomata are as a compromise. As carbon dioxide concentration increase, plant can maintain a high rate of photosynthesis with lower rate of ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন মানে লস অফ ওয়াটার। খেয়াল করো, যত বেশি ফটোসিনথেসিস হবে তত কম লস অফ ওয়াটার হবে। বুঝতে পারতেছি? গ্রোথ আর উইথ রেস। আচ্ছা, এখানে একটা প্রথমে লাইনের দিকে একটা জিনিস বলছে, একটু খেয়াল করো। ওপেন স্টোমাটা অ্যালাউ কার্বন ডাইঅক্সাইড টু ডিফিউজ ইনটু দ্য লিফ ফর ফটোসিনথেসিস বাট অলসো অ্যালাউ ওয়াটার টু স্কেপ ফ্রম দ্য লিফ। ঠিক আছে, এরপরে কি বলছে যে প্ল্যান্ট রেসপন্ড বাই চেঞ্জিং হাউ ওপেন দেয়ার স্টোমাটা are as a compromise. As carbon dioxide concentration increase, plant can maintain a high rate of photosynthesis with a lower rate of transpiration. মানে যদি কার্বন ডাইঅক্সাইড বেশি ঢুকতে পারে তার মানে বেশি ফটোসিনথেসিস হবে অ্যান্ড অলসো ট্রান্সপিরেশন কি হবে, কম হবে, মানে ওয়াটার লসটা কি হবে, কম হবে। কেন স্যার, মানে ওয়াটার লসটা কেন কম হয় যদি কার্বন ডাই অক্সাইড বেশি বেড়ে যায়? কেন ওই যে ওয়াটার লসটা কমে যায় তখন ফটোসিনথেসিস হয়? আচ্ছা ওরা কি আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করছে কেন, তোমাকে জিজ্ঞেস করে নেই কেন হয়েছে, বাট তাও এটা বলছে, তোমাকে বলছে এক্সপ্লেন দ্য কম্প্রোমাইজ দ্যাট প্ল্যান্টস মাস্ট মেক, কেন এটা করছে আর কি। ঠিক আছে, সে কি হলো, কারেন্ট চলে গেছে, একটা সেকেন্ড আসক, কারেন্ট দেখা যায়। আমি টর্চ কারেন্ট কি চলে গেছে? জেনারেটর কানেকশন দিকে, আচ্ছা সমস্যা, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা, তো এখানে কি বলছে আমরা একটু খেয়াল করি যে কেন এই কম্প্রোমাইজটা করা হয়েছে। ঠিক আছে, কেন এই কম্প্রোমাইজটা করা হয়েছে তোমাকে জিজ্ঞেস করছে। সো প্ল্যান কেন করবে, একটা সেকেন্ড, হ্যাঁ so explain why the compromise that plant must make, কেন করতে হবে এটা, মাস্ট করতে হবে, এটা তোমাকে এক্সপ্লেন করতে বলছে। আগেটা বলি তারপরে আমি বলতেছি কেন, কেমনি করে। সো করতে হবে কেন, তুমি চিন্তা করো, যদি কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্পশনটা যদি বেশি না হয়, ঠিক আছে, তাহলে কিন্তু বেশি ফটোসিনথেসিস হবে না। ঠিক আছে, সো কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্পশনটা কী করতে হবে, বেশি করতে হবে। আর ওয়াটার লস যদি বেশি করে হয় তাহলে ফটোসিনথেসিসই তো হবে না, রাইট। তাহলে দেখো, if carbon dioxide are not absorbed, then photosynthesis will not occur, and also water loss will occur, হ্যাঁ বুঝছো না, মানে ফটোসিনথেসিস না হলে ট্রান্সপিরেশন হবে বেশি করে। কারণ তুমি চিন্তা করো, মোর ওয়াটার উইল বি অ্যাভেলেবল, যেন বের হয়ে যায়। ফটোসিনথেসিস না হওয়া মানে কি, পানি তো রয়ে গেছে, ওয়াটার তো কাজ হয়ই নেই, তাহলে ওয়াটার তো বের হয়েই যাবে। মেক সেন্স করে না? এখন মেক সেন্স করতেছে জিনিসটা? আচ্ছা ঠিক আছে। সো এরপরে বলছি কি, অ্যান্ড ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ কজিং ক্লাইমেট চেঞ্জ। ভালো কথা। Scientists hope that an increase in the rate of photosynthesis may limit climate change. Describe 3 other methods of reducing climate change. এটা পারার কথা। কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্ট রিডিউস করে
দেখতে হুম, হুম। সার্টেন ক্লাইমেট চেঞ্জ হয়। কি কি হতে পারে এটা পারার কথা, ফিজিক্সও মনে পড়ছে সমাত্র। একটা পয়েন্ট তো কার্বন ডাই অক্সাইডের এমিশন কমাই দেওয়া লাগবে। এটা তো বলেই দিছে, মানে মানে কি করা যায় তুমি চিন্তা করো যে কেমনে তুমি ক্লাইমেট চেঞ্জ কমাইতে পারবা, বায়োলজিক্যালি না এমনি চিন্তা গাছ করো। লাগালে বেশি যাতে করে অক্সিজেন রিলিজ বেশি হয়। হ্যাঁ, প্ল্যান্ট মোর ট্রিস, তারপর মোর মোর ট্রিজ দেখতে। হ্যাঁ প্ল্যান্ট মোর ট্রিস, প্ল্যান্ট মানে তো বুঝছি রাইট, প্ল্যান্ট মোর ট্রিস। তারপর তারপর পপুলেশন ফ্যাক্টর করে। পপুলেশন তুমি তো চাইলেই সাথে সাথে কন্ট্রোল করতে পারবে না, ইজি জিনিস আছে, ইউজ রিনিউয়েবল রিসোর্সেস। রিসোর্সেস। রিনিউয়েবল রিসোর্সেসে কার্বন ডাইঅক্সাইড ইমিশন হয় তেমন, সোলার পাওয়ার, উইন্ড হ্যাঁ। হয় কার্বন ডাইঅক্সাইড ইমিশন, ফিজিক্সে পড়ছো না? ইউজ রিনিউয়েবল রিসোর্সেস, বা লেখো, এটা না লিখতে চাইলে ইউজ সোলার পাওয়ার এগুলো লিখতে পারো। না রিনিউয়েবল। হ্যাঁ, আরেকটা ইজি পয়েন্ট আছে, আরেকটা ইজি পয়েন্ট হচ্ছে কি যে ইউজ লেস কার্স। ইউজলেস। কার্স স্যার স্পেলিংটা বলো তো। কার্স কার্স গাড়ি গাড়ি ও আচ্ছা। গাড়ি যত বেশি হবে ওই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, আলটিমেটলি তো কার্বন ডাইঅক্সাইড আসবে না, ফুয়েল বার্ন করবে না, হ্যাঁ হ্যাঁ। ফুয়েল বার্ন করলে অকটেন, অকটেন বার্ন করলে কি হয়, অকটেনের ফর্মুলা কি জানো? অক্টেন। CHAGT মানে অর্গানিক কেমিস্ট্রি। মানে ফর্মুলা অক্টেনের ফর্মুলা ঠিকই তো আছে, হ্যাঁ। ঠিকই তো বলছি। বাট ওইটা তো স্যার মলিকিউলার ফর্মুলা যেটা বললাম। হুম, ও আচ্ছা একটাই ফর্মুলা। দেখলাম পারো নাকি। অর্গানিকের মানে টেস্ট হয়েছে লাস্ট ক্লাসে টেস্ট হয়েছে। পপুলেশন পারবা, কমিউনিটি ডেফিনিশন পারবা, ইকোসিস্টেম পারবা, হুইচ অফ দিস ইজ নট আ পপুলেশনটা কিভাবে লিখবো মানে অনেক the number of specific types of organism, the number of specific type of organism, specific বলতে মানুষের কথা বললে মানুষের কথা, বুঝতে পারছি? অ্যানিমাল যে কোনো হ্যাঁ, the number of specific types of organism. অর্গানিক। হ্যাঁ, তারপরে কমিউনিটি লেখো, when different types of species, কমিউনিটি হচ্ছে when different types of species live together. তারপরে ইকোসিস্টেম হচ্ছে কি পুরাটা সব কিছু মিলে লিভিং লিভিং থিংয়েরও, মানে লিভিং থিংসেরও যে জিনিসটা আর অলসো নন লিভিং থিংয়েরও স্টাফ আছে, রাইট নাকি? এটা একটা মনে করো ইকোসিস্টেম, সাপোজ নন লিভিং থিং তো আছে এখন, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা বলবো ইকোসিস্টেম হচ্ছে কি যে when all organism লিখলে একটু কনফিউজিং হবে। অল টাইপস অফ হ্যাঁ, when all types of organism living together in a particular area, living together ইন এ পার্টিকুলার এরিয়া। in a particular area and interacting, এমনি এমনি কিন্তু আলো আসতেছে, তোমার ভালো লাগবে না? আসতেছে না, দেখো তো। না এখানে একটু হালকা অঙ্ক আছে। সমস্যা নেই। সমস্যা নেই, please. ইন এ পার্টিকুলার এরিয়া এন্ড ইন্টারেক্টিং উইথ ইচ আদার। And interacting with each other, আচ্ছা interacting with each other লিখছো, and also ইন্টারেক্টিং with each other and also এত বড় and also with এন্ড অলসো non-living factors বা অ্যাবায়োটিক ফ্যাক্টরস। অ্যাবায়োটিক মানে নন-লিভিং ফ্যাক্টরস, মনে আছে না? শিওর মনে থাকবে এটা? এটা কিন্তু ইজি, আমি বুঝাই জিনিসটা। ইকোসিস্টেমটা কি বেসিক্যালি সব ধরনের টাইপের অর্গানিজমগুলো, তোমার একটা পার্টিকুলার এরিয়া আছে, পার্টিকুলার এরিয়াতে তোমার লিভিং থিংও আছে, লিভিং থিংয়ের সাথেও ইন্টারেকশন হতেছে, আবার নন লিভিং থিং আছে না, নন লিভিং থিংয়ের সাথেও ইন্টারেকশন হতেছে। সে ফর এক্সাম্পল ল্যান্ড একটা নন লিভিং থিং, তারপর কাঠি, হ্যাঁ, পাইপ, বুঝতে পারতেছো? ওকে, মানে পুরাটা লিখলেও মার্কস পাবো, আবার যদি দুই পুরোটা লিখলেই বেটার। পর্যন্ত লিখলে কি মার্কস পাবো? পার্টিকুলার এরিয়া পর্যন্ত লিখলে কি না, তখন কিন্তু তাও স্টিল কিন্তু অন্য
ডেফিনিশনটা তুমি পার্টিকুলার এরিয়া পর্যন্ত পড়লে তোমার কিন্তু দেখবা যে কমিউনিটি মনে হবে অ্যান্সারটা, ঠিক না? বলবা যে সব কিছু তুমি চাইলে এইভাবে বুঝাইতে পারো যে উইথ লিভিং ফ্যাক্টরস অ্যান্ড নন লিভিং ফ্যাক্টরস, যদি ছোট করতে চাও, ঠিক আছে? আচ্ছা, উইচ অফ দিস ইজ আ অ্যাবায়োটিক ফ্যাক্টরস? অ্যাবায়োটিক মানে একটু অ্যারো দিয়ে লেখো লেখো অ্যাবায়োটিক মানে হচ্ছে নন লিভিং, অ্যাবায়োটিক মানে নন লিভিং। তাহলে দেখো উইচ অফ দিস ইজ অ্যান অ্যাবায়োটিক ফ্যাক্টর মানে নন লিভিং ফ্যাক্টরস, দেখো তো পারার কথা। ভেরি গুড, হয়েছে। তারপরে উইচ অ্যাপারটাস উড বি সুইটেবল ফর এস্টিমেটিং দ্য পপুলেশন সাইজ অফ আ উডল্যান্ড প্ল্যান্ট? উডল্যান্ড প্ল্যান্ট হচ্ছে উডল্যান্ড প্ল্যান্টের মধ্যে তোমার পপুলেশন সাইজ মেজার করতে চাই। আর আমরা যখন পপুলেশন সাইজ মেজার করি যে একটা এরিয়ার মধ্যে কয়টা ঘাস আছে, এটা মেজার করার জন্য কোয়াড্রেট মেথড ইউজ করি। কি কোয়াড্রেট মেথড? এটা একটু লিখে রাখো, অলসো এটা ভাঁজ করে রাখো। কোয়াড্রেট যে একটা মেথড আছে, ভুলে গেছো? আই গেস ভুলে যাওয়ার কথা, এটা আমি দেখাবো আবার। কোয়াড্রেট, আচ্ছা লিখে রাখো কোয়াড্রেট। ফাইন্ড দ্য সাইজ অফ দ্য পপুলেশন, সাইজ অফ দ্য পপুলেশন দেখা দিব, নেক্সট হচ্ছে দেখা দিব মানে কত কত নাম মানে কয়টা আছে এটা জিজ্ঞেস করো, বুঝতে পারছো? আচ্ছা, বায়োডাইভার্সিটি মানে কি? আচ্ছা, বায়োডাইভার্সিটি মনে হচ্ছে মানে কতটা ভ্যারিয়েশন আছে একটা গাছের মধ্যে। তুমি চিন্তা করো 10 টাইপের অর্গানিজম থাকলে বেশি বায়োডাইভার্সিটি, নাকি 5 ধরনের অর্গানিজম থাকলে বেশি বায়োডাইভার্সিটি? ভ্যারিয়েশন মানে অনেক টাইপ, 10 টাইপ। ভেরি গুড। বায়োডাইভার্সিটি মানে কি? দ্য ভ্যারিয়েশন অফ অল মানে অফ অর্গানিজমস, এরকম টাইপের। হ্যাঁ, দ্য ভ্যারিয়েশন অফ অর্গানিজমস, দ্য ডিফারেন্ট ভ্যারিয়েশন অফ অর্গানিজম, যেমনি বলো। আচ্ছা, উডল্যান্ড প্ল্যান্টটা কিরকম? উডল্যান্ড প্ল্যান্ট বলতে কি দেখি তো, ছবি দেখো তোমাকে, দাঁড়া। উডল্যান্ড এই যে উডল্যান্ড ফরেস্ট, বুঝছো? আর আরেকটা হলো কি ফার্ম ফিল্ড। ফার্ম ফিল্ড বলতে একটা ছোট একটা পার্টিকুলার এরিয়া, একটা ছোট পার্টিকুলার এরিয়াতে মানে ফার্ম ফিল্ডে বেশি বায়োডাইভার্সিটি নাকি একটা উডল্যান্ডে বেশি বায়োডাইভার্সিটি? ভেরি গুড, এই যে হয়ে গেল। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে, ডিসক্রাইব করতে বলছে কোনটাতে বেশি, তাহলে লিখবো কি? মোর হচ্ছে কোথায়? উডল্যান্ডে, বিকজ দেয়ার আর মোর মানে ডিফারেন্ট টাইপস অফ অর্গানিজম, বিকজ দেয়ার আর মোর ডিফারেন্ট টাইপস অফ অর্গানিজম প্রেজেন্ট। হ্যাঁ, biodiversity is more in woodland because there are more different types of organisms. Because there are more different types of organisms. এই শুক্রবারে অনলাইনে বুকলেট ক্লাস করতে পারো তোমরা সবাই? সকালে পারবা? আচ্ছা, আমি দেখতেছি তাহলে। দ্য ডায়াগ্রাম শোজ কিডনি নেফ্রন, এটা আমি বলতে যাচ্ছি না, একটু দেখি তো পারো নাকি। ভেরি গুড, হয়েছে। পয়েন্ট অ্যান্সারটা পারবা? দেখো তো গ্রাফটা ইউজ করে দেখতে বলছে। হ্যাঁ, অ্যান্সার আমি কেমনে জানি? আমি তো পড়িই নি কোশ্চেন। কেন মুখস্থ? ও আচ্ছা,
আচ্ছা এটা ওয়ার্কশিটে ছিল। ঠিক আছে, আচ্ছা মানে লজিকটা বুঝে গেছি, এটা আগে ক্লাসে একবার বুঝে নিয়েছি। তাহলে এটা বাদ দিই, পরে 4 নম্বরটাই যাও। 4 নম্বরটা পড়ো তুমি আগে একটু, হ্যাঁ এটা একটু পারার কথা একটু পড়ো। আচ্ছা কনসেশন অফ গ্লোমেরুলাস 4 নম্বর। ও চার না? এটা তো পারবা। এখানে তোমাকে ওই যে ব্লাডের কনসেন্ট্রেশন জিজ্ঞেস করছে, কোনটা বেশি কোনটা কম। হ্যাঁ আমার বাসায় করছে। ওয়ার্কশিটে ছিল চকলেট। চকলেট কন্টেন স্মল অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কল থিওব্রোমিন। এরকম টাইপের একটা কোশ্চেন করছিলাম। ক্যাটদেরকে বেশি চকলেট খাওয়ানো উচিত না, বিড়ালদের, বা ফ্যাট হয়ে যায় এই যে ওরা হজম করতে পারে না, ঠিক আছে। ওদের এটা একটা পয়জনাস সাবস্টেন্স যেটা অ্যানিমালসদের জন্য, যেটা ওরা হজম করতে পারে না। ইন হাই অ্যামাউন্ট দ্য থিওব্রোমিন ইজ পয়জনাস টু অ্যানিমালস। দ্য টেবল শোজ দ্য mass of theobromine per kg of body mass that is poisonous for 5 different species. This mass of the theobromine per kg that is poisonous differs between species compared to its poison effect in cats and rat. আচ্ছা স্যার এখানে কি হচ্ছে যে এই অ্যামাউন্টগুলোতে চলে আসলে তখনই পয়জনাস হয়ে যাবে। দেখো ম্যাস অফ মানে এগুলো কি ওদের মধ্যে অলরেডি আছে নাকি যদি বেড়ে যায় এগুলোর থেকে বেশি পরিমাণ? টেবিল কি শো করছে পড়ো আগে। The table shows কি? হ্যাঁ per kg of body mass that is poisonous for 5 different species. সো ওইটাই মানে যদি বেড়ে যায় এটার বেশি লেভেলে চলে আসে তখন পয়জনাস হতে পারে। তাহলে কে বেশি রিস্কে আছে? র্যাট সবচেয়ে বেশি। আবার চিন্তা করো। ক্যাট কারণ 200 হয়ে গেলেই ওর ক্ষতি করে। মানে একটু খালি হতে পারে। হ্যাঁ একটু খালি হবে। অ্যানসার তাহলে কি করতে হবে? ক্যাট। ক্যাট তো হবে না, কোশ্চেন কি চেয়েছে দেখো। আচ্ছা ম্যাস অফ থিওব্রোমিন। ও আচ্ছা ক্যাটস আর র্যাটস এর মধ্যে কম্পারিজন করতে হবে। হ্যাঁ তো আলটিমেটলি ওদের দুইজনের মধ্যে ক্যাট সবচেয়ে বেশি রিস্কে আর সবচেয়ে লেস রিস্কে হচ্ছে র্যাট, কারণ ওদের অনেক বেশি অ্যামাউন্ট দিয়ে তারপর কম্পেয়ার করতে বলছে না, যখন কম্পেয়ার করতে বলবে আর অলসো ওরা যদি কোনো ভ্যালু দিয়ে দেয়, তুমি বলবা যে কত টাইমস বেশি বা কত বেশি। আচ্ছা বুঝতে পারছো? বললে বেশি কত টাইমস বললে ইজি, তুমি যেটাই বলো। বুঝতে পারতেছো কেন? বিকজ কম্পেয়ার বলছে আর ডেটা দিচ্ছে, আর হচ্ছে 2 মার্ক ডেটা দিয়ে দিচ্ছে, দুইটা জিনিস কম্পেয়ার করবা, ডাটা আছে মানে ভ্যালুজ আছে অলওয়েজ, তখন তুমি ভ্যালু ইউজ করবা। ইফ আই নট রং, ফিজিক্সে এরকম কিছু আসছিল না ফিজিক্স না, কোথায় যেন কেমিস্ট্রি ছিল। হ্যাঁ তাহলে দেখো ক্যাট আর মোর অ্যাট রিস্ক, আর ওদের কত টাইমস বা পার্সেন্টেজ বা কত বেশি যাবে 200 এর সাথে কি মাল্টিপ্লাই করলে মানে টাইমস কেমনে বের করে, কত টাইমস বেশি এটা কেমনে বের করে? আমি ক্যালকুলেটরে র্যান্ডমলি মানে 1265 ডিভাইড বাই 600 নাকি 200 মানে কত টাইমস বেশি? হ্যাঁ ওকে এটা হচ্ছে 6 নো হ্যাঁ 6.325 6 মানে 6 লিখো 6 টাইমস গ্রেটার in this so cats are at more risk which is about 6 times than rats. is about 6 times বুঝতে পারছি? আচ্ছা এরপরে কি বলছে, পারবা তো ট্রাই করবা ম্যাথ? দেখি পারো নাকি। স্যার মিলিগ্রাম থেকে কনভার্ট করা লাগবে গ্রামে বা ইউনিট কি কোনো দিয়ে দিয়েছে ইউনিট? না ইউনিট তো দেওয়া নেই জাস্ট বলতে ক্যালকুলেশন করতে। A small bar of chocolate contains 200 milligram of theobromine. Explain why eating chocolate bar is unlikely to poison a mass of 70 kg. Include a this. এরকম টাইপের আমরা একটা করছিলাম।
আগেও প্রত্যেক, এই যে উপরের দিকে তাকাও, স্পিসিসের বক্সের দিকে তাকাও, স্মল ইউনিটের মেথড দিয়ে করতে পারি। এটা কিন্তু ইজি, আমি বলি কিভাবে। ম্যাস অফ থিওব্রোমিন পার কেজি অফ বডি ম্যাস, না বুঝতে পারতেছো টেবিলের দিকে, মানে থিওব্রোমিনের যত ম্যাস, হ্যাঁ এটা হচ্ছে এরকম, ম্যাস অফ থিওব্রোমিন পার কেজি অফ বডি ম্যাস, মানে প্রত্যেক কেজি অফ বডি ম্যাসে কতটুকু অ্যামাউন্ট অফ কি আছে, থিওব্রোমিন আছে। একটা মানুষ কত কেজি বলছে এখানে, 70 কেজি, রাইট? কত কেজি বলছে? 70 কেজি, ঠিক না? কতটুকু চকলেট খাইছে? 200 মিলিগ্রামের একটা চকলেটের ইয়ে খাইছে, রাইট? তাহলে এই 200 মিলিগ্রাম কত কেজিতে ডিস্ট্রিবিউট হবে? 70 কেজিতে, না হ্যাঁ নাকি? হ্যাঁ বুঝতে পারছো? ওকে, পার কেজিতে কত হবে? 70 কেজি ম্যাস অফ হিউম্যান, কত থাকবে থিওব্রোমিন? 200। তাহলে 1 কেজিতে কত থাকবে? ডিভাইডেড বাই 70। কত আসে? হ্যাঁ আমার মনে হচ্ছে 2.9। হ্যাঁ 2.9 2.9, মানে 2.9 মিলিগ্রাম পার কেজি। তাহলে এটা ডেঞ্জারাস হবে না মানুষের জন্য? না, না। কারণ মানুষের তো 1000 বেড়ে গেলে তখন গিয়ে ভর্তি হয় এটাতে দেওয়া। সো 2.9 তো অনেক কম। 2.9 ইন্টু সাম, আচ্ছা দাঁড়াও দেখে তো ক্যালকুলেটরটা। হিউম্যানের কত ক্ষতি এটা বুঝতে কতটুকু? হ্যাঁ এখানে টেবিলে দেওয়া কত? 1000 1000 কম, ঠিক আছে। তাহলে কয়টা চকলেট বার খেতে হবে? বের করলাম না 2.9। এটা তো হ্যাঁ তোমার একটা চকলেটের মধ্যে এতটুকু থাকে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। একটা মানুষ পয়জন খেতে কতটুকু লাগবে? 1000। তার মানে কয়টা চকলেট বার খেতে হবে? 1000 ডিভাইডেড বাই 2.9। কেন ডিভাইড করছে জানো? লজিক্যাল চিন্তা করো। তুমি 10,000 ক্যালোরি খেতে চাও, ঠিক আছে? একটা পিজাতে 500 ক্যালোরি দিবে। কত ক্যালোরি? 500 ক্যালোরি। ক্যালোরি। কয়টা পিজা খেতে হবে? ইউনিটের মেথড করো। 10,000 কি বের করতে বলছে? ইউনিটের মেথড করো। আমরা তো ম্যাথ পারি। হ্যাঁ কি বের করতে বলছি স্যার? কয়টা পিজা খেতে হবে টু হ্যাভ 10,000 ক্যালোরি? রাইট সাইডে রাখো। হ্যাঁ, আচ্ছা তাহলে একটা পিজাতে যদি 500 ক্যালোরি দেয়, হ্যাঁ তাহলে কয়টা পিজাতে 10,000 ক্যালোরি আসবে? 1/500। আগে করো, দেখি না 1/500 কেমন হয়। নাম্বার তো কয়টা পিজা খেতে হবে? লজিক্যালি চিন্তা করো। ইউনিটারি মেথড দিয়ে করলে তো স্যার আমি পিজার নাম্বারটা রাইট সাইডে রাখবো। হ্যাঁ, এটাই তো বের করতে বলছি। তারপর তাহলে 1 এর জন্য তাহলে 1 ডিভাইডেড বাই 5। করো করো করো, তুমি আগে করো। ওটা কি 5000 নাকি 500? 500 আর উপরটা 10,000 ক্যালোরি। হ্যাঁ 1/500 তো হচ্ছে। এটা স্যার হ্যাঁ কি বলবো, তুমি 1/500 পিজা খাইলে তুমি 10,000 ক্যালোরি পাবা? না লজিক্যাল হলো? ইনটু করতে হবে। একটা 10,000 পিজাতে তাহলে 10,000 এটা তাহলে খুব 500 easy দেখো, একটা পিজাতে যদি 500 ক্যালোরি থাকে, হ্যাঁ ঠিক আছে, তুমি এখন আমি তোমাকে বের করতে বলছি তাহলে কয়টা পিজা খাইলে 10,000 ক্যালোরি রিচ করবে, ঠিক না? প্রশ্নটা বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। তাহলে 500 ক্যালোরিতে যদি একটা পিজাতে যদি 500 ক্যালোরি থাকে, তাহলে 1 ক্যালোরিতে 1 ডিভাইড বাই 500, হ্যাঁ 10,000 ক্যালোরিতে কত? ইনটু
10,000 ইন্টু 10,000 হ্যাঁ হ্যাঁ 10,000টা মানে দেখি নে 500 কে 20 মানে 20টা পিৎজা খাইলে 1100 ক্যালোরি হবে না? তাহলে এখন চিন্তা করো একটা মানুষকে পয়জন করতে কতটুকু লাগবে? 1000। হ্যাঁ একটা চকলেট বার খেলে এত হয়, তাহলে কয়টা চকলেট বার খেতে হবে? নাম্বার অফ চকলেট বার জিজ্ঞেস করছে একটা চকলেটে হ্যাঁ এতটুকু পয়জন থাকে, বুঝছো? 1,000 হ্যাঁ 1/2.9 ইনটু 1,000 কত আসে? 1.9 ইনটু 1,000 আসে হচ্ছে 344 344 মানে হ্যাঁ 344 তো সো এরকম কি করতে হবে? চকলেট বার খেতে হবে এটা তো খাওয়া অসম্ভব মানে একসাথে, পারবা? না এটা আচ্ছা এটা যদি ডেসিবেল রাখি তাহলে 3449 তাহলে 345 দেখো। আচ্ছা 345 কারণ তুমি লাস্ট যে চকলেটটা খাবা ওটা কি একটা পিস রেখে দিবা? না খেতে পারবো না? হ্যাঁ 350 টাকা খেতে পারবা? একসাথে তুমি কয়টা চকলেট বার খেতে পারবে? একসাথে মানে মিষ্টি খাবার তো বেশি খাওয়া যায় না তো দুইটা তুমি কোন সময় একসাথে অনেকগুলো চকলেট খেয়েছো? না জীবনও না, না। ছোটবেলাও না? ছোটবেলায় খেলে ওগুলো ছোট সাইজের ছিল কিন্তু বড় সাইজের ডেইরি মিল্ক এতটুকু কয়টা খেতে পারবে? এতটুকু আই গেস 3 থেকে 4টা 3 থেকে 4টা। তাহলে ক্ষতি হবে না? হতে হবে অবভিয়াসলি আলটিমেটলি বিকজ চিনি না। হ্যাঁ Obviously হবে। গ্লুকোজের অ্যামাউন্ট হুম চকলেট খেলে এতটা ক্ষতি সাধারণত হওয়ার কথা না অবভিয়াসলি এর ভিতরে কেমিক্যাল আছে না। পরের কোশ্চেন, এটা পারবা, তাও ট্রাই করো। পরের কোশ্চেন, it is harmful হ্যাঁ ওই যে কনসেন্ট্রেটেড হয়ে যায় ওই যে ওয়াটার লেস পারমিয়েবল হয়ে যায় সো এরপরে কোশ্চেন সি নাম্বার। খাবার রিলেটেড কোশ্চেন করলে এটা দিবে এডিট না না এটা এটা চেনা চেনা লাগে। ক্যালোরিমিটার, হ্যাঁ 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 ফুডের মধ্যে কতটুকু এনার্জি থাকে ওটা বের করার জন্য। হ্যাঁ হ্যাঁ এটা কি বলছে কোশ্চেন একটু পড়ো তো। মেজারমেন্ট আর ক্যালকুলেশন নিয়ে কম্পেয়ার করতে বলছে যে কতটুকু এনার্জি কন্টেন্ট করে মিল্ক চকলেট আর ডার্ক চকলেট কিন্তু মেজারমেন্ট কেন মেজারমেন্ট করব? এটাই মানে এখানে তো কোনো নাম্বার নাই বুঝে গেছো? নাম্বার না মানে মেথড, Compare করতে হবে। মানে মেথড বলতে হবে আর কি যে কিভাবে আমরা মেজার করব আর কি। মনে আছে? মেথড তো এখানে স্যার বলেই দিছে আমি আগেরটাতে ছিল হচ্ছে কম্পেয়ার করা দুই রকমের ছিল আচ্ছা, explain the measurements and the calculation you would use to compare the energy content of a milk chocolate and a dark chocolate। মানে দুইটারই কি লাগবে? এনার্জি কন্টেন্ট লাগবে এন্ড ওটার সাথে আমরা কম্পেয়ার করব যে কিভাবে কতটুকু এনার্জি করতে হবে। ঠিক আছে, তুমি এটা বাসায় ট্রাই করো। ঠিক আছে, আমি না পারলে আমি আবার দেখাই দেব। পরের কোশ্চেন দেখাবো না, পরের কোশ্চেন তো অনেকবার দেখাইছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তারপর এগুলো হ্যাঁ 6 নাম্বারটা যাও। এটা তো করছিলাম তো, মনে পড়ে? ট্রাই করো বাসায়। আচ্ছা তাহলে বলতে গেলে মোটামুটি শেষ হয়ে যাবে এখান থেকে। নেক্সট ক্লাসে অবশ্যই এই ইয়ারটা বুকলেটটা মানে বুকলেটের মধ্যে এই ইয়ারটা করে আসবা, প্লাস আমি আরেকটা ইয়ার বলে দিচ্ছি। ঠিক আছে, হোমওয়ার্ক। ঠিক আছে মাস্ট, স্যার এটা আগে পড়ে আনি হ্যাঁ এটাই করে নাও। ঠিক আছে, এটাই করে নাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ।